মা গীতা, তুই তো অনেকক্ষণ থেকে বাঁশগুলো বয়ে নিয়ে আসছিস। তোর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, তাই না? একটু বিশ্রাম নে মা, বিশ্রাম নে। না না মা, তা কি করে হয়? তুমি একা একা কাজ করবে আর আমি কিনা বিশ্রাম নেব? তা কখনোই হবে না। শোনো না মা, শোনো না, তুমি গিয়ে বসো, আমি বাকি বাঁশগুলো নিয়ে আসছি। না রে মা, বিশ্রাম নিলে যে চলবে না। রাঘব দাদাদের চলে এলো বলে, উনি এলেই তো ঘরের কাজ শুরু করে দেবেন। তাই তাড়াতাড়ি করে বাঁশবাগান থেকে বাকি বাঁশগুলো নিয়ে আসতে হবে সোনা। মালতী আর গীতা পুনরায় বাঁশ আনতে চলে যায়। গীতা মালতীর একমাত্র মেয়ে। স্বামীকে হারানোর পর মালতী গীতাকে নিয়ে দিন কাটাচ্ছে। আরে আরে, কই গো মালতী বৌদি, বাঁশ পেরেক সব রেডি তো? আমার হাতে আবার অত সময় নেই। তোমার ঘরটা মেরামত করে দিয়েই আমাকে আবার মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে। সব জোগাড় আছে গো দাদা, তুমি কাজ শুরু করে দাও। দুই মামে মিলে অনেক কষ্ট করে জঙ্গল থেকে বাঁশ কেটে এনেছি। তুমি দেখো তো দাদা, এসব বাঁশ দিয়ে ঘর মেরামত হবে কিনা। হবে গো হবে, তোমায় অত চিন্তা করতে হবে না, বুঝেছো? তুমি শুধু টাকার চিন্তা করো, আমি কিন্তু আবার টাকা বাকি রাখবো না, এই বলে দিলাম। এরপর রাঘব ঘর বানানোর কাজ শুরু করে, আর সারাদিন পরিশ্রম করে রাঘব মালতীর ভাঙা ঘরটি মেরামত করে দেয়। আরে বাহ, আমাদের ঘরটা তো কত সুন্দর, নতুন নতুন লাগছে। আমরা তো আমাদের এই ঘর থেকে আবারও আগের মতো থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো তাড়াতাড়ি এত কষ্ট করে ঘরটা আমি সুন্দর করে মেরামত করে দিলাম। তা বৌদি, কই, আমাকে আমার টাকাটা দাও তো, আমি আর দেরি করতে চাই না, আমি বিদায় হই। এই নাও গো দাদা, তোমার টাকা। আর ঘরটা মেরামত করে দিয়ে তুমি আমাদের বড্ড উপকার করলে গো। কিন্তু বৌদি, তুমি তো উপকারের সঠিক প্রতিদান দিলে না গো। সারাটা দিন আমি পরিশ্রম করলাম, আর তুমি কিনা আমাকে মাত্র 300 টাকা দিলে। দাদা, আমি তো গরিব মানুষ, অনেক কষ্ট করে সংসার চালাই, তাও আবার কাঁথা সেলাই করে। এই টাকাটুকু আমি অনেক কষ্টে জোগাড় করেছি, আমি যে আর টাকা দিতে পারবো না গো দাদা। টাকা যদি দিতে না পারো তবে আমাকে কেন কাজে ডেকেছিলে? হ্যাঁ, যত সব ভিখারির দল। এই জন্যই তো এসব বাড়িতে কাজ করতে আসতে একদম ইচ্ছে করে না। বলছি, টাকা তো আর দিতে পারবে না, আমার জন্য একটা কাঁথা বানিয়ে রেখো, আমার বউ এসে না হয় নিয়ে যাবে। এসব কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়। আর এভাবেই মালতী তার অভাব অনটনের মধ্যে দিয়ে দিন পার করছিল। একে কি, এখানে এমন গংড়ানোর শব্দ কোথা থেকে আসছে? আর আশেপাশেও তো কাউকে দেখছি না, একদম ফাঁকা রাস্তা। একে কি, রাস্তার পাশের ঝোপটা অমন নড়ছে কেন? তবে কি ওখানে কিছু আছে? এই কথা চিন্তা করে মালতী ভয়ে ভয়ে ঝোপের দিকে পা বাড়ায়। আর ঝোপের কাছে গিয়ে তো মালতী ভীষণ অবাক হয়ে যায়। একে কি, এটা তো একটা গর্ভবতী পরী, তাও কিনা আবার অসুস্থ। এগো পরী, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে ঝোপের আড়ালে লুকিয়ে আছো কেন? দয়া করে, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি আমি যে অনেক বিপদে পড়ে এখানে লুকিয়েছি। আমার সন্তান যে পৃথিবীতে আসার সময় হয়ে গেছে, দয়া করে আমার সন্তানকে পৃথিবীতে আসার সুযোগ করে দাও। শান্ত হও পরি, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। তার আগে চলো, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। এই অবস্থায় তোমার এখানে থাকা যে একদম নিরাপদ নয়। এরপর মালতী পরীকে নিয়ে তার বাড়িতে যায়, আর মালতীর পাশের ঘরে পরী ফুটফুটে একটা পরীকন্যার জন্ম দেয়। আয় ঈশ্বর, আমার পরীকন্যার জন্ম হওয়ার কথা ছিল পরীরাজ্যের আরাম বাগিচায়, তা না হয়ে কিনা পাশের ঘরে পরীকন্যার জন্ম হলো। হ্যাঁ গো পরী, হ্যাঁ। এবার তুমি বলো তো, তুমি পরীরাজ্য ছেড়ে পৃথিবীতে কেন এসেছো? আর তুমি এমন ভাবে ঝোপের আড়ালে কেন লুকিয়েছিলে বলো? সে তো অনেক কথা, আসলে আমি পরীরাজ্যের রানী পরী। পরীরাজ্য আমার নিয়ন্ত্রণে খুব ভালোই ছিল। আমি হঠাৎই গর্ভবতী হয়ে যাই, আর গর্ভবতী হওয়াতে আমি অনেক দুর্বল হয়ে পড়ি। আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে এক ডাইনি পরীরাজ্যে হানা দেয়, আর আমার রাজ্যের সব পরীদের সে হত্যা করে। ডাইনি তার দলবল নিয়ে আমার পরীরাজ্যে আশ্রয় নেয়, আর আমি প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে আসি। আর পৃথিবীতে আসার পর আমি প্রসব বেদনায় অস্থির হয়ে যাই, আর ভয় পেয়ে ব্যথায় কাতর হয়ে আমি আড়ালে লুকিয়ে পড়ি।
কারণ পরীদের দেখলে যে মানুষরা সাহায্য করতো না, বরং সুযোগ পেলে পরীদের থেকে স্বার্থ সিদ্ধি করে নিত। এ তুমি ঠিকই বলেছ গো পরী, কিন্তু আমি অমর নই। আমার কাছে তুমি এবং তোমার সন্তান দুজনই অনেক নিরাপদে থাকবে। কিন্তু পরী, তুমি তোমার রাজ্য থেকে ওই ডাইনির দলবলকে কি করে তাড়াবে শুনি? সে না হয় আমি পরে ভাববো। দয়া করে তুমি কিছুদিনের জন্য তোমার এই বাসের ঘরে আমাকে আশ্রয় দাও, কারণ এখন আমার আর আমার সন্তানের একটা নিরাপদ আশ্রয় খুব দরকার। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না পরী। তোমার যতদিন ইচ্ছে তুমি আমার বাসের ঘরে তোমার পরিকন্যাকে নিয়ে থাকতে পারো। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5টি বছর। পরিকন্যা এতদিনে অনেক বড় হয়ে গিয়েছে। এই দিনটির অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম। আজ আমার পরিকন্যার 5 বছর পূর্ণ হলো। আজ আমার মেয়ে পূর্ণ শক্তির অধিকারী। আজই আমার মেয়েকে আমি পরিরাজ্যে পাঠাবো। আর আমার এই ছোট্ট কন্যা একাই ওই সব ডাইনিকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট। আমি তো প্রস্তুত মাতা। আপনি শুধু আমাকে পরিরাজ্যে যাওয়ার জন্য হুকুম করুন। আমি সব কিছু করতে পারি পরিরাজ্যের জন্য। পরিকন্যার মুখে এমন কথা শুনে তো পরি ভীষণ খুশি হয়ে যায়। আর পরি জাদু শক্তি দিয়ে এক হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে আসে আর পরিকন্যাকে কিছু কৌশল শিখিয়ে দেয়। এরপর পরিকন্যা মিষ্টির হাড়ি নিয়ে পরিরাজ্যে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা অ্যান্সার করো 17 + 17 = কত হয়। অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। কি কাণ্ড! হ্যাঁ, এত বছর পর পরিরাজ্যে কিনা কুচকি পরি। এই পরি, এই তুই কোথা থেকে এলি রে? হ্যাঁ, এতদিন ধরে তো পরিরাজ্যে শুধু ডাইনিদের বাসস্থান ছিল, কিন্তু তুই আবার কোথা থেকে এলি? তুই কি প্রাণ দিতে আবার এখানে এসেছিস নাকি বলতো? না গো না, ডাইনি পরি, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাদের মিষ্টি খাওয়াতে এসেছি, আর তার সঙ্গে একটা সুখবর দিতে এসেছি। কি সুখবর দিবি তুই শুনি? আগে তো সেটা বল। তাছাড়া তুই পরি হয়ে কি না ডাইনিদের সুখবর দিবি? আহা ডাইনি পরি, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ বলো তো? তুমি কি জানো না সুখবর শোনার আগে মিষ্টি খেতে হয়? আগে তোমরা মিষ্টি মুখ করো তো, তারপর আমি তোমাদের সুখবরটা দিই। এরপর পরিকন্যা একে একে সব ডাইনিদের বিষাক্ত মিষ্টি খাওয়ায়। আর ওই মিষ্টি খাওয়ার পর সব ডাইনি দুর্বল হয়ে পড়ে। একি আমাদের সাথে এটা কি হচ্ছে? আমাদের হাত পা এভাবে কাঁপছে কেন? এই এই পরি বাচ্চা, তুই আমাদের বোকা বানিয়ে কি খাওয়ালি? হ্যাঁ, আমাদের এমন কেন হচ্ছে? হ্যাঁ বল। তোদের সবার তো মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর আমি যে সুখবরটা দিতে চেয়েছিলাম সেই সুখবরটা হলো তোরা সবাই একে একে মরবি। তোরা যেভাবে আমার মাকে আর পরিমাসীদের পরিরাজ্য ছাড়া করেছিলি না, আমিও আজকে তোদের সেভাবেই হত্যা করব। এসব কথা বলে পরিকন্যা তার শক্তি বলে ডাইনিদের ধ্বংস করে দেয়। মা ও মা, আমি তোমার সব কথা রেখেছি। আমি যে ওই দুষ্টু ডাইনিদের হত্যা করেছি। এবার তুমি আমার সঙ্গে ফিরে চলো পরিরাজ্যে। পরিরাজ্যে গিয়ে তুমি রানীর আসন গ্রহণ করবে। তা তো নিশ্চয়ই রে মা, কিন্তু তার আগে তো এদের পুরস্কৃত করতে হবে। এরা যে এতদিন ধরে আমাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। এরপর পরি তার জাদু বলে বাঁশের ঘরকে জাদুর ঘর বানিয়ে দেয়। এই বাঁশের ঘরেই আমার পরিকন্যার জন্ম হয়েছিল, আর তাই আমি এই ঘরটাকে জাদুর ঘর বানিয়ে দিলাম। এই ঘরেই তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে যাবে। এবার তবে আমরা আসি গো, বিদায়। এসব কথা বলে পরি তার পরিকন্যাকে নিয়ে উড়াল দেয়। আর মালতীও তার মেয়ে গীতাকে নিয়ে এই বাঁশের ঘরে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। কি সাপ, কেমন বিষ, কিছুই তো জানি না আমরা। ছাড়া পেয়ে গেলে আবার সমস্যা হবে। আচ্ছা বাবা, আমি সাবধানেই রাখবো সাপটাকে। এই সাপটাকে ধরার পর ভাবলাম সবার আগে আমি তোমাকেই সাপের খেলা দেখাবো, তাই আমি তোমাকে খুঁজছিলাম। ঠিক আছে, চল দেখি তোর সাপের খেলা। আপু আপু, আমি তোর নতুন সাপের খেলা দেখবো রে। এই সাপটা তো নতুন, তাই তোকে সাবধানে থাকতে হবে। বেশি হাত পা নাড়াবি না,
আর সাপটার থেকে দূরে থাকবি। ঠিক আছে আপু। মা, তুমিও চলো, আপু আমাদের নতুন সাপের খেলা দেখাবে। একটু অপেক্ষা কর, আমি আসছি। সবাই একসাথে জড়ো হলে পপি তাদেরকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায়। তারপর সাপটাকে ছেড়ে দিয়ে সেখানে গিয়ে বিন বাজাতে শুরু করলো। ও মাগো, এ আবার কেমন সাপ? জীবনে কত সাপ দেখেছি, কিন্তু এমন সাপ তো কখনো দেখিনি বাপু। এই আপু, তোর বিনের শব্দ শুনে সাপটা এমন ঠায় দাঁড়িয়ে আছে কেন? একটুও নড়ছে না। পপি, তুই বিন বাজানো বন্ধ কর আর সাপের থেকে দূরে সরে যা। এই সাপের লক্ষণ বেশি ভালো ঠেকছে না। কেন বাবা, কি হয়েছে? দেখ দেখ, সাপটা কেমন আমাদের দিকে তেড়ে আসছে। সবাই সাপটার সামনে থেকে দূরে সরে যাও তাড়াতাড়ি। বাবা, সাপটা তো এখন আমাদেরকে ছেড়ে তোমার কাছে যাচ্ছে। তুমি সরো এখান থেকে, সরো বলছি। দাঁড়া, আমি আগে দেখি আমার হাত দিয়ে সাপটার গতিবিধি পরিবর্তন করতে পারি কিনা। কি ভেবেছিস তোরা আমাকে ধরে এনে বন্দি করে রাখবি? তোরা আমাকে যেভাবে নাচাতে চাস আমি সেভাবেই নাচবো ভেবেছিস? তোদের কাউকে ছাড়বো না, আমি একে একে সবাইকে মারবো। বাবা, এই সাপটা কি বলছে এসব? আমি আমার কাঠের বিনটা বাজিয়ে সাপটাকে বশে আনার চেষ্টা করি। ওসব কাঠের বিন দিয়ে আমাকে বশে আনা যাবে না, আমি তোদেরকে মারবো। এ কথা তোরা বিশ্বাস করতে পারছিস না বুঝি? তারা এখনই তোদেরকে প্রমাণ দিচ্ছি। সাপটা পপির বাবার পায়ে একটা কামড় বসিয়ে দিল। সবাই দৌড়ে পপির বাবার কাছে গেল। এ কি বাবা, সাপটা তোমাকে সত্যি কামড়ে দিল? তোর বাবা মারা যাওয়ার পর একে একে সবাইকে মারবো আমি। তার আগে তোরা দেখে নে আমার কামড়ের মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর হয়। সাপটা তো চলে গেল, আগে দেখ সাপের কামড়টা বিষাক্ত কিনা। হ্যাঁ বাবা, বিষাক্ত। কামড়ের জায়গাটার উপরে একটু কাপড় বেঁধে দে তাড়াতাড়ি। এই নে, এই কাপড়টা দিয়ে তোর বাবার পা বেঁধে দে। কি হয়েছে পপি, তোমার বাবার পা কাপড় দিয়ে বাঁধছো কেন? কবিরাজ মশাই, আমার বাবাকে সাপ কামড় দিয়েছে। তাই তো, কিন্তু সাপের কামড় দেখে তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ সাপের কামড় নয়, লক্ষ্মী সাপের। তোমার বাবার মৃত্যু নিশ্চিত। তাহলে এখন আমার বাবাকে বাঁচানোর উপায়? এই সাপের বিষ অন্য কারো দ্বারা নামানো সম্ভব নয়। লক্ষ্মী সাপকে ডেকে এনেই এই বিষ নামাতে হবে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি এক্ষুনি বিন বাজাচ্ছি ওই লক্ষ্মী সাপকে ডেকে আনার জন্য। এই বিন বাজিয়ে কোনো লাভ হবে না। লক্ষ্মী সাপকে ডাকার জন্য লাগে রূপোর বিন। এ বিন শুধু লক্ষ্মী সাপকে ডাকার জন্যই বানানো হয়েছে। আমাদেরকে সেই বিনটা এনে দিন কবিরাজ মশাই, যাতে আমি ওই বিনটা বাজিয়ে আমার বাবাকে বাঁচাতে পারি। ওই বিন আমার কাছে কেন, কোনো সাধারণ মানুষের কাছেই নেই। বলছেন কি? তাহলে উপায়? পপির বাবাকে আমরা বাঁচাবো কি করে? সেই বিন জঙ্গলের ভিতরে থাকা সাপ রানীর কাছে আছে। সে ওই বিনটার দেখাশোনা করে। পপি যদি তাকে মানিয়ে সেই রূপোর বিনটা আনতে পারে, তবেই তার বাবাকে বাঁচাতে পারবে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি যেভাবেই হোক ওই রূপোর বিনটা নিয়ে আসবো। তবে তার কাছে খুব সাবধানে যেও, আর মিথ্যা বলো না, তবে কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। সবই বুঝলাম, কিন্তু আপু ওই সাপের গুহা খুঁজে পাবে কোথায়? এই আংটিটা তোমার হাতে পরে নাও। জঙ্গলের ভিতর অনেকগুলো গুহা আছে, যেই গুহার সামনে গেলে এই পাথরটা জ্বলে উঠবে, সেই গুহাতেই ওই সাপ থাকে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি এখনই ওই রূপোর বিনটা নিয়ে আসছি। পপি সেই জঙ্গলে গিয়ে সাপ রানীর ঘরটা খুঁজতে থাকলো। একটা গুহার সামনে যাওয়ার সঙ্গে পাথরটা জ্বলে উঠলো। এই গুহাতেই মনে হয় রূপোর বিনটা আছে, যাই রূপোর বিনটা নিয়ে আসি। এই মেয়ে, কি তুমি এই গুহার খোঁজ কিভাবে পেলে? আর অনুমতি না নিয়ে ভিতরে যাচ্ছ কেন? কবিরাজ মশাই আমাকে এই গুহার সন্ধান দিয়েছেন, আর আমি তোমাদের কাছে এসেছি রূপোর বিনটা নিতে। কি বললে? তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি রানীর সাথে কথা বলে আসছি। দেখি সে কি বলে, তারপর তোমাকে বলছি তুমি ভিতরে আসতে পারবে কিনা। ঠিক আছে, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। রানী সাহেবা, একটা মানুষ কন্যা এসেছে আপনার সাথে দেখা করতে। মানুষ কন্যা আমার এখানে কি করছে?
কি চায় আমার কাছে? আমাদের কাছে থাকা রূপোর বিনটা চাইতে এসেছে ওই মেয়েটা। কি বললি? একটা মানুষের এত বড় সাহস, সে নিজেই এসেছে আমার কাছে রূপোর বিন নিতে? জি রানী সাহেবা। ওই মেয়েকে ভিতরে আসতে বলো, দেখি আমার এখানে আসার কারণটা কি। এই মেয়ে, চলো আমার সাথে, সাপরানী তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি সেই মেয়ে যে রূপোর বিনটা নিতে এসেছো? তোমার পরিচয় কি? আমি যদি সাপরানীকে বলি আমি একজন বেদেকন্যা, আমার কাজ সাপ ধরে সাপের খেলা দেখানো, তাহলে কি মহারানী আমাকে ছেড়ে দেবেন না? কবিরাজ মশাই তো বলেছিল মিথ্যা না বলতে। কি যে করি এখন? কি হলো, আমার কথায় জবাব দিচ্ছ না কেন? উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছো যে? আমার নাম পপি, আমি একজন বেদেকন্যা। কি, তুমি একজন বেদেকন্যা? আর বেদেকন্যা হয়ে আমার কাছে এসেছো? প্রহরী, প্রহরী, ওকে এখনই বের করে দাও। আমাকে বের করে দেওয়ার আগে আমার কথাটা একটু শুনুন। আমার কথা দয়া করে শুনুন। লক্ষ্মী সাপ আমার বাবাকে কামড় দিয়েছে। ওই রূপোর বিনটা না পেলে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। লক্ষ্মী সাপ তোমার বাবার খোঁজ কি করে পেলো? সে তো যাকে তাকে কামড় দেয় না। আমি সেদিন লক্ষ্মী সাপকে গাছের ডালে ঘুমোতে দেখে ধরে নিয়ে এসেছিলাম। তারপর আমার মা বাবাকে সাপের খেলা দেখাতে গেলে সে আমার বাবাকে ছোবল দেয়। লক্ষ্মী সাপের অনেক রাগ, তার রাগ উঠলে সে অন্য সাপদেরকেও ছাড়ে না। আর তোমরা তো মানুষ ছিলে। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন করব না। আচ্ছা, কিন্তু এর আগে তোমায় আমাকে কথা দিতে হবে। তোমার বাবা ভালো হয়ে গেলে তুমি এসব সাপ ধরে খেলা দেখানো বন্ধ করে দেবে। আমি কথা দিলাম আর কখনো এমন করব না। ঠিক আছে প্রহরী, রূপোর বিনটা নিয়ে এসে মেয়েটির হাতে দাও। কি রানী সাহেবা, আপনি পাগল হয়ে গেলেন? একটা মানুষকে রূপোর বিন দিচ্ছেন, তাও আবার একজন বেদেকন্যাকে। আমার মনে হয় এই মেয়েটা বিশ্বাসযোগ্য। ও চাইলেই আমাকে মিথ্যে বলতে পারতো, কিন্তু ও তা করেনি। এই নাও রূপোর বিনটা। অনেক ধন্যবাদ আপনাকে। আর শোনো, বিনটা একবার বাজানো শুরু করলে আর থামা যাবে না কিন্তু। একবার লক্ষ্মী সাপ রাগ হয়ে বনের সবাইকে মারতে শুরু করেছিল, আর তার জন্যই এই রূপোর বিনটা বানানো হয়েছিল। এক বেদে আমাদেরকে সাহায্য করেছিল, আর আমিও তোমাকে সাহায্য করছি। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আজ আসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। পপির উপর বিনটা নিয়ে তার বাবার কাছে গেল। তারপর সে বিন বাজানো শুরু করলো। এ তো দেখছি রূপোর বিনের সুর। কে বাজাচ্ছে? আমাকে এক্ষুনি যেতে হবে। মা দেখো, ওই লক্ষ্মী সাপটা চলে এসেছে। বাছা, তুই সরে দাঁড়া। তোর বাবার মতো যদি ওই সাপটা আবার তোকেও কামড়ে দেয়। এই মেয়ে, তুমি এই বিন বাজানো বন্ধ করো। আমি এই বিনের আওয়াজ সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না তুমি বাবার পা থেকে বিষ নামিয়ে নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত আপু বিন বাজানো বন্ধ করবে না। কিছুতেই না। তোমরা আমাকে বন্দি করে রেখেছিলে, আর এর শাস্তি শুধু তোমার বাবা না, তোমরা সবাই পাবে। পপিও তাহলে বিন বাজানো বন্ধ করবে না। ঠিক আছে, আমিও দেখবো তুই কতক্ষণ বিন বাজাতে পারিস। অনেকক্ষণ ধরে বিন বাজানোর পর পপির মুখ দিয়ে রক্ত উঠতে থাকলো। এই মেয়ে, থামো। তোমার বাবাকে বাঁচাতে গিয়ে কি তুমি নিজেই মরবে নাকি? পপি থাম, আমাকে বাঁচাতে তুই কেন এত কষ্ট করছিস? আমার বাবা আর পরিবারের উপর তুমি একটু দয়া দেখাও। আমরা কথা দিচ্ছি, এরপর থেকে আমরা আর কখনোই কোনো সাপ ধরবো না। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি। আর তাছাড়া পপি আর কিছুক্ষণ বিন বাজালে তো তুমিও বাঁচতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। এই মেয়ে, তুমি তোমার বিন বাজানো বন্ধ করো। আমি তোমার বাবাকে ভালো করে দিচ্ছি। পপি বিন বাজানো বন্ধ করলে লক্ষ্মী সাপ তার বাবার পা থেকে বিষ তুলে নিল। আমি ভেবেছিলাম শুধু আমারই রাগ আর জেদ বেশি, কিন্তু এখন তো দেখছি এই মেয়েরও জেদ কম নয়। এরপর লক্ষ্মী সাপ তার বাবার পা থেকে সম্পূর্ণ বিষ নামিয়ে নেয় এবং তার বাবা সম্পূর্ণ আগের মতো সুস্থ হয়ে ওঠে। যে আপনার মতো পরোপকারী হতে চাই। আমার উদ্দেশ্য শুনে আমি ভীষণ খুশি হলাম। আমার আশীর্বাদ
সব সময় তোমার সাথে থাকবে আর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আমার যে কি খুশি লাগছে, অবশেষে আমি ইচ্ছেধারী জলপরি হতে পারলাম। আমি তো এতদিন ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম। টানা 18 বছর পর্যন্ত তো আমি জলের নিচেই ছিলাম। এবার আমি ডাঙ্গায় যাব আর সুন্দর পৃথিবীটা উপভোগ করব। বা ডাঙ্গা তো অনেক সুন্দর, আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কিন্তু ডাঙ্গায় যেতে হলে তো আমার পা দরকার, লেজ দিয়ে তো আমি হাঁটতে পারবো না। এই তো আমি ইচ্ছে মতো রূপ বদল করছি, লেজের বদলে পা নিয়ে এসেছি। এবার তবে হাঁটার পালা। এই তো নাগিন আমার বসে এসেছে, আর না এসে যাবেই বা কোথায়। একবারে যে একে বন্দি করে ফেলেছি। এবার শয়তান নাগিন, তোদের নাগমণি কোথায় আছে? তুই আমাকে যতই কষ্ট দিস না কেন শয়তান সাপুরে, আমি তোকে কিছুতেই নাগমণির সন্ধান দেব না। বুঝেছি, তোর এখনো শিক্ষা হয়নি। তোকে আরেকটু শাস্তি দিতে হবে, তবেই তুই বাধ্য হবি আমাকে নাগমণির সন্ধান দিতে। শয়তান সাপুরে, নাগিনটি কিভাবে কষ্ট দিচ্ছে? মানুষরা তো খারাপ হয় কেন? না, এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। এসব কথা বলে মৎস্যকন্যা মুহূর্তে একটা লাঠিতে পরিণত হয়। এটা কি হলো? এই লাঠিটা আবার আমাদের মাঝখানে এসে পড়লো কেন? নাগিন, তুই মুক্ত হয়েছিস বলে ভাবিস না, তুই আমার কবল থেকে মুক্তি পাবি। বোকা সাপুরে, আমি যখন একবার তোর কবল থেকে বেরিয়েছি, তার মানে এখন তুই আমার কবলে এসে পড়েছিস। আর আমি এবার তোকে আমার বিষ দিয়ে হত্যা করব, যাতে তুই আর কোনোদিনও নাগমণির নাম মুখে আনতে না পারিস, এই বলে দিলাম। শয়তান নাগিন, এটা কি করলি তুই? নাগমণির খপ্পরে পড়ে আমার বুঝি প্রাণটাই যাবে। এসব কথা বলতে বলতে সাপুরে সেখানেই মারা যায়, আর লাঠিটা মুহূর্তে মৎস্যকন্যার রূপ নেয়, আর নাগিনও মানুষ রূপে ফিরে আসে। যাক বাবা, শয়তান সাপুরে পর্ব শেষ। কিন্তু তুমি কে গো? লাঠি হয়ে এসে আমায় বাঁচালে, এখন তো দেখছি তুমি আবার লাঠি থেকে মানুষে পরিণত হলে। আমি ইচ্ছেধারী মৎস্যকন্যা। এই কয়েকদিন আগে আমি পূর্ণ শক্তি পেয়েছি। এখন আমি চাইলে মুহূর্তে রূপ বদলাতে পারি, আর ইচ্ছেধারী শক্তি পাওয়ার পর থেকে উপকার করব বলে আমি যে পণ করেছি। তুমি সত্যি অনেক ভালো গো, সঠিক সময়ে এসে তুমি আমার প্রাণ বাঁচালে। আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমার সাথে সাথে আমার মায়ের জীবন এবং নাগরাজ্যের সবার জীবনে শেষ হয়ে যেত, কারণ তারা যে সবাই বিপদের মুখে পড়ে আছে গো। কি বিপদ গো? খুলে বলো আমাকে, দেখি আমি তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। সত্যি সত্যি তুমি আমাদের উপকার করবে? তবে চলো না, চলো আমার সঙ্গে। আমার সাথে গেলে তুমি যে স্বচক্ষে সবটা দেখতে পারবে। এসব কথা বলে নাগিন মৎস্যকন্যাকে নাগরাজ্যে নিয়ে যায়, আর মৎস্যকন্যা দেখে নাগরানী তার সিংহাসনে পাথর হয়ে বসে আছে, আর নাগরাজ্যের সব সাপগুলো পাথর হয়ে আছে। হায় হায়, এ কি কাণ্ড! সবাই এভাবে পাথর হয়ে আছে কেন? আর কে বা সবাইকে পাথর বানিয়েছে? আর কেনই বা পাথর বানিয়ে রেখেছে? নাগমণির জন্য গো, কারণ নাগমণি যে কচুটা রাক্ষসী খারাপ কাজে ব্যবহার করত, আর তাই নাগমণি হাসিলের জন্য ওই কচুটি রাক্ষসী এই নাগরাজ্যে এসেছিল। আর আমার মা নাগরানী নাগমণির সন্ধান না দেওয়ায় এই কচুটি ডাইনি সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। ভাগ্যিস আমি সেই সময় বাহিরে ছিলাম। সত্যি নাগমণির উপর সবার লোভ দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা আমায় বলো, নাগরাজ্যে সবাই স্বাভাবিক হওয়ার কোনো উপায় আছে কি? আমি আমার জাদু শক্তি বলে জানতে পেরেছি। কচুটি রাক্ষসীর গুহায় একটা বেগুন গাছ আছে, আর সেই বেগুন গাছে গোলাপি সাবান ধরে আছে। ওই গোলাপি সাবান মাখাতে পারলে সবাই তাদের আগের রূপে ফিরে আসবে। ও এই ব্যাপার, তাহলে তুমি আমাকে কচুটি রাক্ষসীর গুহায় নিয়ে চলো। আমরা দুজন মিলে কচুটি রাক্ষসীর গুহায় থেকে গোলাপি সাবান নিয়ে আসবো। তুমি যত সহজ ভাবে কথাটা বললে, কাজটা কিন্তু তত সহজ নয়।
আমরা যদি ওই কুচুটে রাক্ষসের গুহায় যাই, ও আমাদের পাথর বানিয়ে দেবে আর তার সাথে সাথে তোমাকেও ধ্বংস করে দেবে, কারণ কুচুটে রাক্ষসী যে ভীষণ শক্তিশালী। ভয় পেলে চলবে, তুমি তো নাগরাজ্যের একমাত্র সদস্য যে স্বাভাবিক আছো। আর এখন যাই হোক না কেন, তোমাকে তো নাগরাজ্যের সবাইকে বাঁচাতে হবে। তুমি আমার সঙ্গে চলো, আমরা কৌশলে ওই গোলাপি সাবান নিয়ে আসবো। আর যেতে যেতে না হয় বুদ্ধির আর তোমাকে বলবো। আরে আরে, তোরা কারা? তোদের সাহস কি করে হলো আমার গুহা ঢোকার? তোদের উদ্দেশ্য কি বলতো আমাকে? উদ্দেশ্য তো একটাই, তোর বেগুন গাছে গোলাপি সাবান নেওয়া, কারণ ওই গোলাপি সাবান নাকি জাদুর সাবান, আর আমি ওই গোলাপি সাবানকে আমার কাজে লাগাবো। কি, তোর এত বড় সাহস? তুই আমার সামনে দাঁড়িয়ে গোলাপি সাবান নিতে চাইছিস? তবে তোর আজকে রক্ষে নেই। যাক বাবা, কুচুটি রাক্ষসীরা আজকে শেষ। এবার গোলাপি সাবান নিয়ে তাড়াতাড়ি নাগরাজ্যে ফিরতে হবে আমায়। মৎস্যকন্যা, তুমি এখন নিজের রূপে ফিরে এসো। তবে দাঁড়িয়ে দেখছো কি, চলো গোলাপি সাবান তুলে নিই। এরপর দুজনে মিলে গোলাপি সাবান ছিঁড়ে নিয়ে নাগরাজ্যে যায়। আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মৎস্যকন্যা। তুমি আমায় সাহায্য করেছো বলে আজ হয়তো আমার নাগ পরিবার নিজেদের প্রাণ ফিরে পেল। শুধু কৃতজ্ঞ থাকলে হবে না রে মা, মৎস্যকন্যাকে তার উপযুক্ত পুরস্কার দিতে হবে। আর সেই পুরস্কার আমি নিজের হাতে দেব, তবে এভাবে নয়, পুরো নাগরাজ্যে ধুমধাম করে অনুষ্ঠান করে। তোমরা আর দেরি করো না, উৎসবের আয়োজন শুরু করো। পরোপকারী যে সব সময় পুরস্কৃত হয়। নাগরানীর নাগরাজ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কিরে পূজা, তোর হলো? বাজারেই তো যাচ্ছি, এত সাজগোজের কি আছে বলতো? তাড়াতাড়ি আয় দিদি ভাই। দিদি ভাই, তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আমি তো যাচ্ছি, দাঁড়াও। এই তো আমি চলে এসেছি। আর বাজারে যাব, একটু সাজবো না? আমি এখন বড় হচ্ছি না, একটু তো পরিপাটি হয়ে থাকতে হবে বলো। হয়েছে হয়েছে, আর অত পাকনা পাকনা কথা বলতে হবে না, চল তো তাড়াতাড়ি, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনতি বুড়ি তার নাতনি পূজাকে নিয়ে বাজারে যেতে থাকে। মিনতি বৃদ্ধা একজন মহিলা। মিনতি বুড়ি তার তান্ত্রিক বিদ্যা, জাদুবিদ্যা, লোকজনের রোগ ব্যাধি সারিয়ে যা অর্থ পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। যখন তার নাতনিকে নিয়ে বাড়িতে ফিরছিল, তখন সে পথে হঠাৎ একটা আহত গাভীকে দেখতে পায়। পূজা পূজা, দেখ দেখ, গাভীটার শরীরে কত ক্ষত হয়েছে, কি রক্ত ঝরছে, ওকে সাহায্য করা দরকার। ঠিক বলেছ ঠাকুমা, এই অসহায় গাভীটাকে সাহায্য করা উচিত। চলো চলো ঠাকুমা, আমরা গাভীটাকে বাড়িতে নিয়ে যাই। ঠিক বলেছিস, গাভীটার প্রাণ বাঁচানো দরকার, এখানে রেখে গেলে গাভীটার প্রাণ সংশয় হবে। এরপর মিনতি বুড়ি গাভীটাকে সাথে নিয়ে বাড়িতে নিয়ে যায় আর গাভীটার ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়, জাদুবিদ্যা করে গাভীকে সুস্থ করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। বুড়িমা, তুমি যখন আমার এত বড় উপকার করলে, তাহলে আমাকে একটু আশ্রয়ও দাও। আর আমি এতটা হতভাগা যে আমার কোথাও যাওয়ার জায়গাও নেই। এ আর কি এমন বাপু, তবে আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকিস আমাদের সাথে। মিনতির কথা শুনে গাভী খুব খুশি হয় আর গাভী তাদের সাথে থাকতেই শুরু করে। আর হঠাৎ একদিন বুড়িটি অসুস্থ হয়ে মারা যায় আর বুড়ির মৃতদেহের পাশে গাভীটি কান্না করতে থাকে।
হায় 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 রে, এ কি সর্বনাশ হলো! বুড়িমা, ও বুড়িমা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? বুড়িমা, এবার আমার দেখাশোনা কে করবে বুড়িমা? তুমি না থাকার কারণে যে আমার চারিদিকে শূন্য শূন্য লাগছে বুড়িমা। আর গাভী এভাবে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। আর গাভীর কান্না শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আর মিনতি বুড়ির হঠাৎ মৃত্যুতে প্রতিবেশীরাও অনেক অবাক হয়ে যায়। হায় হায়, এটা কি করে হলো? বুড়িমা তো একদম সুস্থই ছিল, তবে হঠাৎ করে বুড়িমা মারা গেল কিভাবে, আর কখনই বা মারা গেল? সে বলো না গো, আজ হঠাৎই বুড়িমা ভোরবেলা মারা গেছে। কাল রাতেও তো ঘুমানোর আগে বুড়িমাকে সুস্থ সবল দেখেছিলাম। এক রাতে যে কি হয়ে গেল, বুড়িমা হঠাৎ করে মারা গেল। বুড়িমা যে এভাবে মারা যাবে তা কখনো কল্পনাই করিনি। এখন থেকে আমরা কার কাছে চিকিৎসা নেব? আচ্ছা, বুড়িমার যে একটা নাতনি ছিল সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আমি জানি না, তাকেও পাওয়া যাচ্ছে না। বুড়িমা মারা যাওয়ার পর থেকে তাকেও আমি দেখতে পাচ্ছি না। কোথায় যে চলে গেছি তাও বলতে পারছি না। কাল রাত থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। জাগিয়ে তোমরা আমাকে একটু সাহায্য করো না গো, বুড়িমার যে সৎকার করাতে হবে। আর হ্যাঁ, কদিন আগে তো বুড়িমা কথায় কথায় আমাকে বলেছে বুড়িমাকে যেন পোড়ানো না হয়, তাকে যেন কবর দেওয়া হয়। তাই নাকি? তবে তো বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করতেই হবে। কিন্তু বুড়িমার মৃত্যুর সময় যে তার নাতনি নেই, এটা ভেবেই তো খারাপ লাগছে। এরপর সকলে মিলে মিনতি বুড়িকে কবর দেয়। আর সব প্রতিবেশীরাও সেখান থেকে চলে যায়। আর গাভী মিনতি বুড়ির কবরের উপরে একটা কালো কলা গাছ লাগিয়ে দেয়। আর এরপর গাভী ঘরে চলে যায়। কোনো এক রহস্যমাখা হাসি হাসে। আমি আমার সাধনা পূরণে এক ধাপ এগিয়ে গেলাম। এভাবেই একদিন আমি আমার সাধনা পূরণ করব। মিনতি বুড়ির মৃত্যুর পর থেকে গাভী বেশ আনন্দে দিন কাটাচ্ছিল। আর রোজ সন্ধে হলে গাভীটি মিনতি বুড়ির কবরের সামনে যেত আর ধূপ ধুনা জ্বালিয়ে কি সব মন্ত্র পড়ত। আর এসব কিছু একটি লোক দেখে ফেলে। এই কি কাণ্ড! বুড়ির কবরের উপরে কলা গাছ! এই গাভী, এই তুমি বুড়ির কবরের উপরে কলা গাছ লাগিয়েছো কেন? তাও আবার কালো রঙের কলা গাছ! আর তুমি কবরের পাশে এসব কি করছো? বুড়িমার আত্মার শান্তির কামনা করছি গো। আর কলা গাছ লাগাবো না মানে? বুড়িমার যে এটা শেষ ইচ্ছে ছিল। বুড়িমা বলেছিল তার কবরের উপরে যেন একটা কলা গাছ থাকে, তাই আমি সবুজ কলা গাছই কালো রং করে এখানে রেখেছি, যাতে বুড়িমার ইচ্ছেটা পূরণ হয়। কেন, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? আমি আমার বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করছি, বুঝতে পেরেছো? গাভীর কথা শুনে রাঘব চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। আর মিনতি বুড়ির কবরের পাশ দিয়ে একটা সাপকে সব সময় দেখা যেত। শয়তান সাপ, তুই আবারও এখানে এসেছিস? সর সর বলছি এখান থেকে। দাঁড়া, তোকে আজকে আমি লাঠি দিয়ে মেরে ফেলবো। যা যা এখান থেকে। এরপর গাভীটি সাপটিকে লাঠি মেরে তাড়িয়ে দেয়। আর এসব কিছু একটি পরী দেখে। আর পরীটি সাপকে বলে, কি হলো সাপ, ওই গাভীটি তোকে এভাবে মারলো কেন? আসলে তোকে আমি এভাবে দেখতে পেয়ে তোর কাছে চলে আসলাম। আর কবরের উপরে ওই কলা গাছটা কেন? আমাকে সবটা তুই খুলে বলতো। এই অনেক কথা গো বুড়ি, আমি কোনো সাপ নই, আমি হলাম একটা মানুষ। আর ওই কবরটা আমার ঠাকুমার। আর গাভীটা আসলে একটা জাদুকন্যি। গাভী নয় গো, ওই শয়তান জাদুকর ওই ডাইনিটি গাভী রূপে আমার ঠাকুমার কাছে আশ্রয় নিয়েছিল। পরে ওই জাদুকন্যি আমার ঠাকুমাকে হত্যা করেছে আর আমাকে এমন সাপ বানিয়ে রেখেছে। কিন্তু আমি এসব কথা কাউকে বোঝাতে পারিনি। আমার কথা শুধুই তুমি বুঝতে পারছো গো। কি, ওই গাভী তাহলে জাদুকর্ণী? আর ওই জাদুকর্ণী এসব করেছে? কিন্তু জাদুকর্ণীর এতে কি স্বার্থ আছে বলতো আমাকে? আমার ঠাকুমা যে জাদুবিদ্যা জানতো গো। আর এমন জাদুবিদ্যা জানা কোনো মানুষের কবরের পাশে যদি কোনো কালো কলা গাছ রোপণ করে সেই কলা গাছকে ঘিরে তন্ত্রমন্ত্র চর্চা করে অধিক শক্তিশালী হওয়া যায়। আর জাদুকর্ণী সেটাই করছে গো। ছি, ওই জাদুকর্ণী এত খারাপ। তবে তো ওকে একটা শাস্তি দিতেই হবে। তার আগে তোর রূপ ফেরাতে হবে।
এসব কথা বলে পরীটি সাপটির মাথায় তার জাদুদণ্ড ছোঁয়ায়, আর মুহূর্তেই সাপটা পূজায় পরিণত হয়। আর পরী জাদু করে একটা তলোয়ার নিয়ে আসে। এরপর পূজাকে নিয়ে কবরের কাছে আসে, আর তখনই সেখানে গাভীটা আসে। তোর এত বড় সাহস শয়তান পরী, তুই আমার শিকারকে সাহায্য করিস? তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। গাভীর কথা শেষ হতে না হতেই পরী তলোয়ার দিয়ে কলা গাছকে কেটে দেয়, আর কলা গাছটা পড়ে যেতেই গাভীটি একটি জাদুকর্ণীতে পরিণত হয়। শয়তান পরী, এটা কি করলি তুই? আর মাত্র 2 দিন সাধনা করলেই আমি মহা শক্তিশালীর অধিকারী হতাম, আর তুই কি না আমার প্রধান অস্ত্র কলা গাছটিকেই কেটে ফেললি? আমি তো শুধু কলা গাছকেই কেটেছি, এবার আমি তোর গলা কাটবো। এরপর পরী তলোয়ার দিয়ে জাদুকর্ণীর মাথাটা কেটে দেয়, আর জাদুকর্ণী সেখানে মারা যায়। তোমায় অনেক ধন্যবাদ পরী, তুমি জাদুকর্ণীকে শাস্তি দিয়েছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। পলাশপুর নামের এক ছোট্ট গ্রামে একটি পরিবার বাস করত। পরিবারটিতে বাস করত বাবা, মা ও তার 3 ছেলে। তাদের বাবা ছিল সরকারি কর্মকর্তা এবং তিনি ছিলেন অনেক ধনী ব্যক্তি। তার 3 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল মানিক এবং সে ছিল অনেক রাগী এবং বদমেজাজি। মেজ ছেলের নাম ছিল মুকুল, সে ছিল অনেক নরম প্রকৃতির এবং শান্ত স্বভাবের ছিল। এবং তার ছোট ছেলের নাম ছিল মিম, সে ছিল অনেক চালাক ব্যক্তি। কই গো গিন্নি, খাবার রেডি হলো? আজ একটু তাড়াতাড়ি খাবার দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে যে। দাঁড়াও, দিচ্ছি। এই শরীরে আর পারি না এত ধকল নিতে। এই বলে সে তার স্বামীকে খেতে দিয়ে চলে গেল এবং খাবার শেষ করে ব্যাগ নিয়ে অফিসের পথে রওনা হলো। তারপর কাজ শেষ করে বাসায় ফিরে সে তার ও ছেলেকে দেখলো মানিক মোবাইল ফোনে গেমস খেলছে, মুকুল টিভি দেখছে এবং ছোট ছেলে মিম গিটার বাজাচ্ছে। এসব দেখে তার অনেক রাগ হয় আর বলে, আমি কষ্ট করব সারাদিন আর তোরা বসে বসে খাবি? এ কি বাবা, তুমি আমাদের এভাবে কথা শোনাচ্ছ কেন? আবার আমার মুখে মুখে তর্ক করছিস? খুব সাহস হয়েছে তো দেখি। উফ, একটু শান্তিতে টিভিও দেখতে দিবে না দেখি। আর কত শান্তি চাই তোদের, হ্যাঁ? এই বুড়ো বয়সে সারা দিন আমি অফিসের কাজকর্ম করি, আর তোমরা বসে বসে আমার পয়সায় গিলবে? এমন অকর্মার ঢেকিদেরকে আমি পুষতে পারবো না। ঠিক আছে বাবা, তোমাকে আমাদের পুষতে হবে না। আমাদের সম্পত্তি আমাদের ভাগাভাগি করে দাও দেখি। কি, আমি বেঁচে থাকতে এই কথা? তোদেরকে তো আমি জন্ম দিয়ে বড়ই অপরাধ করেছি। কেন বাবা, আমরা তোমার ছেলে না? আমাদেরকে তো কোনো না কোনো দিন তোমার সম্পত্তি বুঝিয়ে দিতেই হবে। হ্যাঁ বাবা, বড় ভাই তো ঠিকই বলেছে। বাবা, তোমার 15 বিঘে সম্পত্তির মধ্যে আমার কিন্তু বাড়ির পাশে বড় পুকুরটি চাই। ওরে থাম তোরা, মানুষটি সবে মাত্র অফিস থেকে ফিরল। মানিক বদমেজাজি সুরে মিমকে বলল, বললেই হলো বাড়ির পাশের বড় পুকুরটি তোর নামে দিব। কেন দিবে না ভাইয়া? আমি না তোমার ছোট ভাই? তোরা দুইজন বললেই হলো নাকি? ওই বাড়ির পাশের বড় পুকুরের ভাগ আমারও রয়েছে। আমি উড়ে এসে জুড়ে বসেছি নাকি?
বড় ভাইয়া আর মেজো ভাইয়া, তোমরা কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমাদের ছোট ভাই, তাই আমার অধিকার সবখানে একটু বেশি। বাবার ইতোমধ্যে বুকের ব্যথা বাড়তে শুরু করলো, অথচ তারা সেদিকে খেয়াল না দিয়ে তারা তাদের কথা কাটাকাটি করতেই থাকলো। হায় আল্লাহ, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? ওরে তোরা থাম এবার, তোর বাবা কথা বলছে না। মানিক তার মেজো ভাই আর ছোট ভাইয়ের সাথে তখনও কথা কাটাকাটিতে ব্যস্ত। এক পর্যায়ে মানিক রেগে গিয়ে তার ছোট ভাই মিমকে একটা থাপ্পড় মারে। তখন মা নিরুপায় হয়ে কপালে হাত রেখে কাঁদতে থাকে। বড় ভাইয়া, তুমি আমাকে মারলে, আমি না তোমার ছোট ভাই। ছোট ভাই হয়েছিস তো কি হয়েছে? তোর তো আদব ঠিক নেই, তুই বড় ভাইকে অসম্মান করিস। এই তোরা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। তাদের তিন ভাইয়ের ঝগড়া বাড়তেই থাকে। এমন মুহূর্তে হঠাৎ করে মুকুলের চোখ পড়ে তার বাবার দিকে। এ কি বাবা, বাবা কি হলো তোমার? বাবা তুমি কথা বলছো না কেন? মুকুলের কথা শুনে মানিক ও মিম দৌড়ে তার বাবার কাছে গেল। এ কি বাবা, বাবা কি হয়েছে তোমার? মা, ও মা, বাবা কথা বলছে না কেন? বাবা, ও বাবা কথা বলো। আমাদের সম্পত্তি চাই না বাবা, আমাদের শুধু তোমাকে চাই বাবা, ও বাবা। তোদের বাবা যে আর কোনোদিন কথা বলবে না, তোদের বাবা আর নেই। এবার তিন ভাই তাদের নিজেদের ভুল বুঝতে পারলো আর তারা বলতে থাকলো, বাবা আমাদের সম্পত্তি চাই না, ও বাবা তুমি ফিরে এসো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, কোনো ধন সম্পদ নয়।